একদম না, কিচ্ছু বিচারকে প্রভাবিত করবে না। আমি যতদিন আমি আমার দায়িত্ব পালন করব, আপনারা আমাকে অনেকে চিনেন তো আগে থেকে, সো আমি কম্প্রোমাইজ করা আমি শিখি নাই। আমার দ্বারা কোনো কম্প্রোমাইজ কিছু হবে না। আমি আবারও বলছি যে কোনো নির্দোষ মানুষ আমার দ্বারা বিন্দুতম কোনো হয়রানির শিকার হবে না। আর কোনো অপরাধী যদি হয়, ভুলভ্রান্তি ছাড়া, আমার নিজেরও তো ভুলভ্রান্তি হতে পারে, বাট কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নাই। এগুলো স্ট্রেইট মেসেজ। কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবেন না, কোনো অপরাধী ছাড় পাবে না। সো আমাদের এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমাদের আভ্যন্তরীণ একটা ফ্যামিলিতেও তো অনেক কিছু হয়, তাই বলে কি ফ্যামিলিটা চলে না? আপনি ধরে নেন, এটা আমরা আইসিটি ট্রাইব্যুনাল আমরা যারা কাজ করি, আমরা একটা পরিবারের সদস্য। আমাদের আভ্যন্তরীণ অনেক কিছু হলে হতে পারে, কিন্তু এইটা আমাদের বিচারের সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা দোয়া করবেন, আপনাদের সহযোগিতা চাই। আজকে যে জাজমেন্টটা আমাদের অ্যাপিলেট ডিভিশনের কার্যতালিকার 1 নম্বর আইটেম ছিল, সেটা ছিল 71 সালের মানবতা বিরোধী অপরাধের একটা বিচার। 2010 সালে আমাদের যে ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল তৎকালীন সরকার, সেই ট্রাইব্যুনালে এটার বিচার হয়েছিল এবং সেটি আইসিটি বিডি নাম্বার 3 2014 মামলার নাম্বার ছিল। এই কেসটার মধ্যে 3 জন আসামি ছিল, শেখ সিরাজুল হক মাস্টার, খান আকরাম হোসেন, আব্দুল লতিফ তালুকদার। তো আব্দুল লতিফ তালুকদার ওই বিচারের সময় তিনি মারা গেলেন, তার প্রসিডিংটা অ্যাভয়েড হয়ে গেল। আর সিরাজুল হক মাস্টার তিনিও একজন রাজাকার ছিলেন, তো তিনি সাজা ওই জাজমেন্ট হওয়ার পরে তিনিও সম্ভবত মারা গেছেন। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। আর খান আকরাম হোসেন তার আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 3(2) স্মল a, স্মল g অ্যান্ড স্মল h, এই 3টে সেকশনে চার্জ গঠন করা হয়েছিল। সেভারাল চার্জ ছিল, একটা আমাদের চার্জ নাম্বার 7 যেটা ছিল, দ্যাট ইজ আন্ডার সেকশন 3(2) স্মল a, g and h, read with section 4(1) of the International Crime Tribunal Act 1973 এই অভিযোগগুলো তার বিরুদ্ধে প্রমাণ হয়েছিল। তখন তৎকালীন ট্রাইব্যুনাল তাকে কনভিক্ট করে এবং টিল হিজ ন্যাচারাল ডেথ, যতদিন তিনি বেঁচে থাকবেন জেলখানায় ততদিন পর্যন্ত তিনি জেলে থাকবেন, এরকম একটি সাজা হয়েছিল। তারপরে সেটি তারা আপিল ফাইল করেছিলেন। আপিলটা আমি দায়িত্বভার গ্রহণ করার আগেই সেই আপিলটা শুনানি হয়েছিল। আমি শেষাংশে গতকালকে আইসিটির পক্ষে আমি আর্গুমেন্ট করেছি। আমাদের আর্গুমেন্টের জায়গাটা ছিল এই কেসটায়, আর্গুমেন্টের জায়গাটা ছিল সেটা, আমাদের প্রসিকিউশন কেসটা ছিল যে জনৈক ফ্রিডম ফাইটার ফজলুর রহমান, তিনি বাগেরহাটের তেলিগাতি নামক একটি জায়গায় তিনি ওই তার অন্যান্য মুক্তিযোদ্ধাদের সহ তার ক্যাম্প থেকে তিনি বাড়ি ফিরছিলেন বা আসার পথে, তখন এই রাজাকার যারা শেখ সিরাজুল হক মাস্টার, আকরাম হোসেন, লতিফ তালুকদার সহ অন্যরা, তারা তাকে ক্যাপচার করে নেয় রাস্তায়, তাকে একটা বাজারের মধ্যে নিয়ে যায়। সেখানে আকরাম হোসেন প্রথম গুলি করে এবং অন্যান্যরাও তাকে গানশট করে, সেটা তাকে ওখানে হত্যা করা হয়। পরে তার ডেড বডিটা একটা খালের মধ্যে ফেলে দেওয়া হয়। এটা আমাদের প্রসিকিউশন কেস। ইন সাপোর্ট আওয়ার এই এলিগেশনের সপক্ষে 4 জন লাইভ উইটনেস, যারা আই উইটনেস আমরা বলি, যে 4 জন আই উইটনেসকে পরীক্ষা করা হয়েছিল। 4 জন সাক্ষী ক্যাটাগরিক্যালি তাদের এই অভিযোগটাকে সমর্থন করেছে এবং 4 জনই বলেছে যে তাদের সামনে তারা দেখেছে
যে তাকে গুলি করে হত্যা করতে দেখেছে এবং তারা পরবর্তীতে ভয়ে ওখান থেকে চলে গেছে এরকম সাক্ষী ছিল এবং বিচারকালে এই 4 জন সাক্ষী ডকে এই খান আকরাম হোসেনকে আইডেন্টিফাই করতে পেরেছে। ডিফেন্সের একটা প্লি তারা নিয়েছে যে এই খান আকরাম প্রকৃত রাজাকার যে আকরাম তিনি সেই ব্যক্তি না, এরকম একটা প্লি তারা নিয়েছিল। কিন্তু কালকে তাদের কনসাস স্টেটমেন্ট থেকে আমি দেখিয়েছি এটা যে তারা কনসাস স্টেটমেন্টের প্যারাগ্রাফ 7-এ তারা নিজেরাই স্বীকার করেছে যে আসলে 2 জন আকরাম ছিল, সেপারেট, দে আর সেপারেট আকরাম। সো এখানে আইডেন্টিফিকেশনের কোনো প্রশ্ন নাই। আমরা পরিষ্কার করে বলেছি যে আমরা এখানে যে খান আকরাম শুনলেন হি ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাকিউজড ইন দিস কেস, আর তারা যে আকরামের কথা বলতে চায় সেই আকরাম থাকতে পারে, একই নামে 2 জন আকরাম থাকতে পারে, কোনো আইনগত তো সমস্যার কিছু নাই। তো যেহেতু ডকে এই খান আকরামকেই শনাক্ত করেছে, প্রত্যেকটা ফ্রিডম প্যারেডের সাক্ষী তারা প্রত্যক্ষদর্শী ছিল, তারা আইডেন্টিফাই করেছে এবং কেসটা আমরা মনে করি যে এটা যথাযথভাবেই রাষ্ট্রপক্ষ মানে চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে এটা প্রমাণ করতে সক্ষম।